আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। সো আমরা সবাই নাম শুনেছি, একটা হলো এককোষী জীব। কি বলছি বলেন? এককোষী জীব এবং আরেকটি হলো বহুকোষী জীব। কি বলছি? বহুকোষী জীব। এককোষী জীবের একটি মাত্র কোষ দিয়ে বেসিক্যালি এরা সমস্ত কাজ করে। আর এখানে বহু কোষ রয়েছে বহুকোষী জীবে। এই বহুকোষের দুইটা কাজ, একটা হলো দেহ গঠন করে হলো দেহকোষ, আর অপরদিকে পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে হলো জনন কোষ। কি বলছি বলেন? পরবর্তী প্রজন্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করে কোন কোন? জনন কোষ। আশা করি আমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার। একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। আর এককোষী জীবের যেহেতু শুধু একটি কোষ রয়েছে, একটি কোষ যখন বিভাজন হয়, কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে কোষের সংখ্যা বৃদ্ধি। তো একটি কোষ যখন বিভাজিত হয়ে দুইটা কোষ বানাবে, যেহেতু ওরা এককোষী জীব, তাহলে একটা জীব বিভাজিত হয়ে দুইটা জীব গঠন করে ফেললো। সো এই ক্ষেত্রে কি হচ্ছে? এখানে কোষের সংখ্যা বৃদ্ধি না হয়ে বরং জীবের বংশ বৃদ্ধি হলো। এটা কি হলো? বংশ বৃদ্ধি। সো বেসিক্যালি যদি আমি বলি, সেটা হলো এককোষী জীবে ঘটে হলো অ্যামাইটোসিস। কি ঘটে? অ্যামাইটোসিস। এবং বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস। কি বলছি বলো? মাইটোসিস। তাহলে বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস এবং জনন কোষে ঘটে হলো মিওসিস। কি ঘটে? মিওসিস। সো মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। কি ঘটে? কোষের সংখ্যা বৃদ্ধি। মনে থাকবে? এটা হলো কোষের কি করে? সংখ্যা বৃদ্ধি করে। সংখ্যা বৃদ্ধি। আর অপরদিকে মিওসিসের মাধ্যমে নতুন জীবের সূচনা ঘটে। কি ঘটে? নতুন জীবের সূচনা ঘটে। কি ঘটে? সূচনা। আশা করি তোমরা এই পুরো ডায়াগ্রামটা আগে খাতায় লিখে ফেলবে। কি কি বলছি বলো? এককোষী জীব, একটা হলো এককোষী জীব, যেখানে বেসিক্যালি কি ঘটে? এককোষী জীব। অপরদিকে রয়েছে বহুকোষী জীব। এককোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে এবং বহুকোষী জীবের দেহকোষে ঘটে হলো মাইটোসিস। দেহকোষে কি ঘটে? মাইটোসিস। এবং জনন কোষে কি ঘটে? মিওসিস ঘটে। মাইটোসিসের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে আর মিওসিসের মাধ্যমে নতুন জীবের সূচনা সৃষ্টি হয়। অপরদিকে এককোষী জীব অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে? একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে তাদের কি করে? সংখ্যা বৃদ্ধি করে, বা আমরা বলতে পারি বংশবৃদ্ধি ঘটায়। আশা করি এই বেসিকটুকু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার। সো এখন আমরা জাম্প করব আসল পড়ায়। সো আসো দেখি কি বলছে আমাদের বই। আমাদেরকে বই বলছে প্রতিটি জীবের দেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। এককোষী কথাটাকে মাথায় রাখো। কি বলছে এখানে? এরা বলছে হলো এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি এবং দুইটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে এদের কি করে? বংশবৃদ্ধি ঘটে। তাহলে এককোষী জীবরা কি করে? বংশবৃদ্ধি ঘটায়। ওকে। অপরদিকে বহুকোষী জীবের, মাথায় রাখো কার কথা বলছে? বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। সামগ্রিক বৃদ্ধি মানে কি? মনে করো একটা ছোট বাচ্চা ছিল, সেই ছোট বাচ্চা যখন পূর্ণাঙ্গ বয়সে উপনীত হয়, মনে করো একটা ছেলে ছোট বাচ্চা ছিল, সে যখন বড় হয়, হ্যাঁ মানে যুবক হয়, তখন কিন্তু তার দেহের গঠন চেঞ্জ হয়ে যায়। ছোটোবেলায় যে জামা ছিল, বড়োবেলায় তো সে জামা তার গায়ে হয় না, কারণ তার দেহ বিশাল আকৃতি ধারণ করে। ওকে। এরপরে বলছে ডিম্বক নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয়। এই ডিম্বাণু নিষিক্ত বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা সামনে জানবো। ডিম্বাণু নিষিক্ত হয়ে কি ঘটে? বেসিক্যালি এককোষী জাইগোটে পরিণত হয়। কিসে পরিণত হয়? জাইগোট। এই জাইগোট ক্রমাগতভাবে বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহকে গঠন করে, অর্থাৎ বহুকোষী জীবকে গঠন করে। তার মানে এটা এক প্রকার জনন কোষ, সেটা আমরা সামনে জানতে
পারবো। তাহলে এককোষী জীব এবং বহুকোষী জীবের বেসিক্যালি এখানে কথা বলছে এবং তাদের কি কি ঘটে। এককোষী জীবের বংশবৃদ্ধি ঘটে, বহুকোষী জীবের দেহকোষের দেহের বৃদ্ধি ঘটে এবং জননকোষের মাধ্যমে তাদের কি হয়, তাদের বংশের নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে বা নতুন জীবের সূচনা ঘটে। আমরা এখানে কি বলছি, নতুন জীবের সূচনা ঘটে। আশা করি আমাদের কাছে এই কথাটুকু ক্লিয়ার। ওকে, এরপরে রয়েছে, একটু খেয়াল করো, পার্ট 1 আমাদেরকে বলছে কোষ বিভাজনের প্রকারভেদ। বলছে জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? 3 ধরনের। একটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। সো অ্যামাইটোসিস যেন কোথায় ঘটে? অ্যামাইটোসিস কোথায় ঘটে বলো তো? অ্যামাইটোসিস ঘটে হলো এককোষী জীবে। কোথায় ঘটে? এককোষী জীবে। এবং মাইটোসিস এবং মিওসিস এই দুটো ঘটে কোথায়? বহুকোষী জীবে। বহুকোষী জীব মানে এটা হলো প্রকৃত কোষী জীব। এটা কি হবে? প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে হলো যার নিউক্লিয়াসটা সুগঠিত, ঠিক আছে? এবং মাইটোসিস ঘটে দেহকোষে আর মিওসিস ঘটে কোথায়? জনন কোষে। সো অ্যামাইটোসিসে কি বলছে দেখো, এ ধরনের কোষ বিভাজনে ব্যাকটেরিয়ারা কিন্তু এককোষী, হ্যাঁ, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি আদিকোষী। আদিকোষী মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে বলা হয় আদিকোষী। আদিকোষী এবং এককোষী জীবে হয়। আশা করি ক্লিয়ার। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে বংশবৃদ্ধি ঘটে। এরা কি করে? এরা বংশবৃদ্ধি ঘটায়। সো এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি প্রথমে ডাম্বেলের আকার ধারণ করে। এখন প্রশ্ন, নিউক্লিয়াস কোনটা? একটু খেয়াল করো, এই যে এটা হলো বেসিক্যালি নিউক্লিয়াস, অর্থাৎ ডিমের ভিতরে যে কুসুমটা হলো নিউক্লিয়াস, আর বাহিরের যে সাদা অংশ সেটাকে আমরা বলতেছি হলো সাইটোপ্লাজম। এই ভিতরের নিউক্লিয়াসটা প্রথমে ডাম্বেলের আকার ধারণ করে। কিভাবে? এই যে দেখো, গোল গোল, এই মাঝে হলো পাইপ, এই হলো ডাম্বেল, ঠিক আছে? দুদিকে ওয়েট আর মাঝে পাইপ, এটাই তো ডাম্বেল, তাই না? ডাম্বেল এবং মাঝে হলো এর কি, হাতলটা, যেটা দিয়ে এরা ব্যায়াম করে। সো এই দেখো বেসিক্যালি কি ঘটনা ঘটাইছে এখানে। বেসিক্যালি মাঝের নিউক্লিয়াসটা মাঝখান থেকে শুরু হয় এবং মাঝখান থেকে শুরু হয়ে এই যে এই সরু জায়গাটা কি হয়, আরও সরু হয়ে যায়, দুটো ডাম্বেল আকার ধারণ করে এবং কি হয়, দুটো আবদ্ধ নিউক্লিয়াস গঠন করে। ঠিক একই মুহূর্তে আমাদের সাইটোপ্লাজমে যে বাইরের অংশটা, হ্যাঁ, সাইটোপ্লাজমে খাঁজের সৃষ্টি হয়। এই যে সাইটোপ্লাজমে কি খাঁজের সৃষ্টি হয়, খাঁজটা আরও তীব্র হয়, আরও সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় দুটো আপত্ত কোষ। কে বলা হয়? ডটার সেল। কি বলা হয়? ডটার সেল। আর এটাকে বলা হলো মাতৃকোষ। এই যে কোষটা থেকে গেছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো গিয়ে মাতৃকোষ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো মাতৃকোষ। ওকে, আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। তো এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে এবং এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি কার আকার ধারণ করে? ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। কোন বরাবর সংকুচিত হয়? মাঝ বরাবর সংকুচিত হয় এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে, কেমন হয়ে? বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়াস কি হয়, মাঝ বরাবর এদের খাঁজের সৃষ্টি হয়। খাঁজ সৃষ্টি হয়ে এটা ডাম্বেল আকার ধারণ করে, সেখান থেকে এরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে দুটো আপত্ত নিউক্লিয়াসে গঠন করে। একই সময় মানে সেম টাইমের মধ্যে সাইটোপ্লাজমও ঠিক মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি আপত্ত কোষে পরিণত হয়। সো এই ধরনের বিভাজনে কি হয়, মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্ত কোষের সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। আশা করি এ যা পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো এখানকার কোশ্চেনগুলো কি কি? কোশ্চেন নাম্বার 1 একটু তোমরা কাইন্ডলি খাতায় তুলে নিবে। সেগুলো হলো কোশ্চেন নাম্বার 1, সেটা হলো কোষ বিভাজন কত প্রকার ও কী কী। কোশ্চেন নাম্বার 2 সেটা হলো অ্যামাইটোসিস প্রক্রিয়া বলতে কী বুঝি। কোশ্চেন নাম্বার 3 অ্যামাইটোসিস প্রক্রিয়ার সচিত্র আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5 অ্যামাইটোসিস প্রক্রিয়াকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন। এরপরে রয়েছে হলো এককোষী জীবেরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কারা কারা বিভাজিত হয় বা উদাহরণ দাও। এই উদাহরণগুলো আমরা দিয়ে দিব। আশা করি ক্লিয়ার। তো এই হলো 5টা প্রশ্ন আপনাদের কাজ। এই 5টা প্রশ্ন আমি অডিওতে বলে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু খাতা কলমে লিখে নেবেন। ওকে, সো মাইটোসিসে কি বলছে দেখো, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেহকোষ কিসের মাধ্যমে বিভাজিত হয়? মাইটোসিস। উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী মানে কি? এরাই হলো বহুকোষী। এরা কারা? এরা হলো বহুকোষী
জীব যারা, হ্যাঁ, বহুকোষী জীবরা। ওকে, এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়ে, কয়বার বিভাজিত হয়ে? একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপত্য কোষের সৃষ্টি করে। তার মানে কি, সম আকৃতি হবে, সমগুণ সম্পন্ন হবে এবং সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আপত্য কোষ সৃষ্টি করবে। আপত্য কোষ মানে কি? মানে বিভাজিত হওয়ার পর যে নতুন কোষগুলো সৃষ্টি হবে তাকে বলা হয় বেসিক্যালি আপত্য কোষ, বা ইংলিশে বলা হয় ডটার সেল। এখন মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। কথাটার মানে কি? মনে করো একটা গাছ আগে এরকম চিকন ছিল, একদম চিকন ছিল, চিকন থাকতে পারে না, এরকম চিকন ছিল, কিন্তু পরবর্তীতে গাছটা যখন বড় হলো তখন গাছটা অনেক কি মোটাসোটা হয়ে যায় না? গাছটা অনেক কি হয়ে যায়? মোটাসোটা হয়ে যায়। আশা করি এটা বুঝো। তো এই যে প্রস্থ বরাবর এরকম ছিল, বাট পরবর্তীতে যে এরকম মোটা হয়ে গেল, এই যে কোষ আগে মনে করো এই বরাবর ছিল 100টা, এখন রয়েছে 1000টা। এই কোষের বৃদ্ধি ঘটছে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি করে। সো যারা ভাজক টিস্যু, তাকে আমি বলি কচি টিস্যু, এই কচি টিস্যুগুলো বিভাজিত হয়ে কি হয়? নতুন নতুন কোষের সৃষ্টি করে। সো বেসিক্যালি এখানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? এগুলো আমি মিশাই দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি? মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো এখানে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আপত্য কোষের সৃষ্টি করে। সো এটাই হলো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট লাইন। ওকে, এখানকার কোশ্চেন হলো মাইটোসিস বলতে কি বুঝো? 1 নাম্বার। এখন আমরা এরপরে মিওসিস দেখতে পাচ্ছি। এই মিওসিসটাকে আমরা একটু স্কিপ করলাম, এই যে মিওসিসটাকে আমরা স্কিপ করলাম, আমরা পরে আবার মিওসিসে আসবো। সো আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি হলো মাইটোসিসের বৈশিষ্ট্যতে। মাইটোসিসের বৈশিষ্ট্য কি বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এ কথা আমরাও বলছি, এটা কোথায় ঘটে? দেহকোষে ঘটে। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়। কয়বার বিভাজিত হয়? একবার বিভাজিত হয় এবং মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি আপত্য কোষের সৃষ্টি করে। এ কথা আমরা উপর লাইন থেকে পড়ে এসেছি। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। তার মানে কি? তার মানে হলো, মনে করো এটা হলো মাতৃকোষ আর এই হলো দুইটা আপত্য কোষ। মাতৃকোষের ক্রোমোজোম মানে এরকম সুতার মতো পেঁচানো অংশ ছিল, ক্রোমোজোম ছিল মনে করো 23 জোড়া। কত জোড়া ছিল? 23 জোড়া। সো তাদের যে আপত্য কোষগুলো হবে, এখানেও থাকবে 23 জোড়া ক্রোমোজোম, এখানেও থাকবে হলো গিয়ে 23 জোড়া ক্রোমোজোম। ঘটনাকে আমি বুঝাইতে পারছি? তাহলে ক্রোমোজোমের সংখ্যা কি হবে? সেম থাকবে। তো এ ধরনের বিভাজনে ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। কোথায় ছিলাম? এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মানে কোষে যতগুলো ক্রোমোজোম ছিল, আপত্য কোষেও প্রতিটা আপত্য কোষেও ঠিক ততগুলো করে ক্রোমোজোম থাকবে। সেজন্য বলা হয় যে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অথবা ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, অথবা ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। কি থাকে? ধ্রুব থাকে। ওকে, সো এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। কয় ভাগে বিভক্ত হয়? দুই ভাগে। এবং সৃষ্ট নতুন কোষে ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়? সমান থাকে। তার মানে যে দুটি নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটা আমরা আগের লাইনে পড়লাম। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। ইকুয়েশনাল এর বাংলা হলো সমীকরণিক। ওকে, সো মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। প্রথম শব্দ হলো দেহকোষের বিভাজন ঘটে, নিউক্লিয়াস একবার বিভাজন ঘটে এবং সমগুণ সম্পূর্ণ আপত্য কোষ হয়। আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব বা একই থাকে, ক্রোমোজোম লম্বালয়ে বিভক্ত হয়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান থাকে তাই কি বলা হয়? ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। তার ধাপগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। দেহকোষে ঘটে। 2 নাম্বার হলো নিউক্লিয়াস একবার বিভাজন ঘটে, সমগুণ সম্পূর্ণ আপত্য কোষের সৃষ্টি করে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়। তো সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা থাকে, তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়। তো এখানকার কোশ্চেন কি? তো মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
সমীকরণিক বিভাজনও বলা হয়। কেন? মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লিখো এবং মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে এই কথাটি ব্যাখ্যা করো, বা মাইটোসিস বিভাজনে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে এই কথাটিকে ব্যাখ্যা করো। আশা করি এই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো। যদি খাতা না নিয়ে এই ক্লাসটি করো তাহলে ক্লাসটি করাও যে কথা, না করাও একই কথা। এখন কোয়েশ্চেন এখানকার সেটা হলো আমাদের মাইটোসিস বেসিক্যালি কোথায় ঘটে। সো মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। কোথায় ঘটে? দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, তারপর কি মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহে দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদে অযৌন জননের সময় ঘটে। এটা একটা স্পেশাল কেস, মাথায় রাখবো শুধু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে। তাহলে কাণ্ড বলতে কি? কচি কাণ্ড, মূলের অগ্রভাগ, এই যে মূল, এই যে মূলের একদম গোড়ার দিকে যে সাদা সাদা অংশগুলো থাকে ওটাকে বলা হয় মূলের অগ্রভাগ। ভ্রূণমূল, ভ্রূণমুকুল মানে ছোট ছোট যে মূল এবং মুকুলগুলো সৃষ্টি হয় সেগুলো। বর্ধনশীল পাতা মানে টিয়া রঙের যে কচি পাতাগুলা। মুকুল তো আমরা চিনি, আমের যেমন ছোট মুকুল থাকে সেটা ধীরে ধীরে বড় হয়, কিছুটা ওই রকম। এখানে কি হয়? ভাজক টিস্যু থাকে, আর এই ভাজক টিস্যুগুলো কি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে পুরাট বা পরিপূর্ণ আকার ধারণ করে। সো প্রাণীদেহের দেহকোষ যেমন মনে করো ছোটো বাচ্চার হাত ছোট ছিল, ধীরে ধীরে বড় হওয়ার সাথে ওর হাতও কী হয়ে যায়? বড় হয়ে যায়, হাত পায়ে সব কিছুই তো বড় হয়। এরপর ভ্রূণ, এই ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ হলো একটা শিশু তার মায়ের পেটে সব থেকে ছোট যে অবস্থায় থাকতে পারে সেটাই হলো তার ভ্রূণ। সে বেসিক্যালি মায়ের পেটে অমরার মধ্যে থাকে। তো এই ভ্রূণ পরিবর্তনের সময় মানে ভ্রূণ ধীরে ধীরে কী হয়? ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে একটা ছোট্ট বেবিতে রূপান্তরিত হয়, যেটাকে আলট্রাসোনোগ্রাম করে কি দেখা সম্ভব হয়। ওকে, এরপর রয়েছে নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদে, যেমন আমাদের ফানজাই আর প্রোটিস্টা রাজ্যের যেই উদ্ভিদগুলো রয়েছে অধিকাংশ ছিল নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী। আশা করি এই কথাগুলো আমাদের কাছে ক্লিয়ার। সো পত্র ও মূলের বর্ধনশীল অংশের কোষ বিভাজন, এই যে পত্র বলতে এই জায়গার বর্ধনশীল অংশের কথা বোঝাচ্ছে, আর মূলের এই যে অগ্রভাগের বিভাজনের কথা বোঝাচ্ছে। এইগুলো কিন্তু বেসিক্যালি এই পুরো সার্কেলটাকে বলা হয় টিস্যু। পুরো সার্কেলটাকে কি বলা হয়? টিস্যু। আর এই ছোট্ট ছোট্ট অংশগুলোকে বলা হয় কোষ। ছোট ছোট অংশগুলোকে কি বলা হয়? কোষ বলা হয়। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার। ওকে, এরপরে কি রয়েছে দেখো, এরপরে যে ব্যাপারগুলো সেটা একটু মনোযোগ দেওয়া খুবই জরুরি, নাহলে তুমি পরে পিছিয়ে পড়বা। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় দুটি পর্যায়ে। কয়টি পর্যায়ে? দুটি পর্যায়ে। সো প্রথম পর্যায়ে কি নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এই যে লিখে দেওয়া আছে, কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় কি? সাইটোকাইনেসিস। ওকে, নামটা সহজ না? সাইটোকাইনেসিস। একটা হলো নিউক্লিয়াসে হয় ক্যারিওকাইনেসিস। তাহলে আমি কিছু জিনিস তোমাকে লিখতে চাচ্ছি, সেই ব্যাপারগুলো একটু মনোযোগ দাও এখানে। সেটা হলো প্রথমে আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং তারপরে আমাদের কি করে? নিউক্লিয়াসের প্রথমে আমাদের ঘটে হলো ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, এবং তারপরে আমাদের ঘটে হলো সাইটোকাইনেসিস। ওকে, একটু মনোযোগ দাও। তারপর আমাদের ঘটে সাইটোকাইনেসিসকে বলা হয় সাইটোপ্লাজমের বিভাজন। কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। এখন দেখো এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস এই দুটোর পূর্বে কোষের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে। কি থাকে? প্রস্তুতিমূলক কাজ। এই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয় বলো? ইন্টারফেস। আর বেসিক্যালি এই সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিসকে একসাথে বলা হয় এম ফেজ বা মাইটোটিক ফেজ। এম ফেজ, এটা তোমরা এসএসসির পরে ইনশাল্লাহ জানতে পারবে, তো এটা এখন দরকার নেই, এই লেভেলে দরকার নেই। এই ক্যারিওকাইনেসিসকে ব্যাখ্যা করার জন্য 5টি ধাপে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোফেজ, একটা হলো মেটাফেজ, আমি একটু শর্টকাটে লিখতেছি, হ্যাঁ।
তোমরা বুঝে নেবে আশা করি। প্রোফেস, তারপর হলো মেটাফেস, তারপরে হলো কি আমাদের মেটাফেস, তারপরে হলো অ্যানাফেস এবং তারপরে হলো টেলোফেস। সো প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। প্রথমে আমাদের ঘটে হলো ইন্টারফেস। প্রথমে আমাদের কি ঘটে, আমাদের প্রথমে কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, একে বলা হয় ইন্টারফেস। ইন্টারফেসের পরে ঘটে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে ঘটে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। ক্যারিওকাইনেসিস হয়ে গেলে আমাদের কি ঘটে, ক্যারিওকাইনেসিস হয়ে গেলে হলো আমাদের ঘটে হলো সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন এবং তারপর সৃষ্টি হয় আপত্য কোষ। কি সৃষ্টি হয়, আপত্য কোষের সৃষ্টি হয়। এই হলো টোটাল ডায়াগ্রাম, চিত্র। আশা করি যে আমরা এটা খাতায় তুলে নিয়েছি এবং এই যা পর্যন্ত আমাদের মোটামুটিভাবে ক্লিয়ার। সো এখন আমি যদি বইয়ে আসি, একটু বইয়ে তাকাও কি বলছে দেখো। বলছে মাইটোসিস নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়, ইন্টারফেস। তাহলে ইন্টারফেস কি, ইন্টারফেস হলো একটি কোষের নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ থাকে, সেই কাজকে বলা হয় ইন্টারফেস। এরপরে আমাদের কি রয়েছে দেখো, ক্যারিওকাইনেসিস। এইখানে ক্যারিওকাইনেসিসের আমি যে নামগুলো বললাম সেই নামগুলো তোমরা পেয়ে যাবা। বলছে বিভাজিত কোষের নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। একটা হলো প্রোফেস, এরপরে রয়েছে মেটাফেস, এরপরে রয়েছে মেটাফেস, এরপরে রয়েছে অ্যানাফেস, লাস্ট ওয়ান ইজ টেলোফেস। ওকে, এখন আমরা এই সবগুলোর অর্থাৎ এই যে 5টি ধাপের বিবরণ সম্পর্কে জানবো সামনেই। ওকে, সো এখন যতটুকু পড়লা অতটুকু তোমরা খাতায় তুলে নাও, একটু মেমোরাইজ করো, রিক্যাপ করো, দেন আমরা চলে যাচ্ছি সেই প্রতিটা ধাপের বিবরণে। ওকে, আমরা চলে আসলাম 5টি ধাপের পরে প্রোফেস কি, প্রোফেস এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপকে প্রোফেস। ঠিক আছে, এ ধাপে কোষের নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। কি সেই ঘটনা, আগে ছবি দুটোর দিকে তাকাও। আমরা আগে উদ্ভিদ কোষ দেখবো, তারপর আমি প্রাণী কোষের দিকে যাব। উদ্ভিদ কোষের স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা। এই ঘটনা শুরুর প্রথম অবস্থা এবং ঘটনা শুরুর শেষ অবস্থা। প্রথমে রয়েছে এটা একটা নিউক্লিয়াস, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই পুরোটা হলো একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের রয়েছে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, ক্রোমাটিন। এই যে সুতার মতো পেঁচানো অংশগুলোকে ক্রোমাটিন বলে, আর বাইরের এই অংশগুলোকে বলা হয় কি, সাইটোপ্লাজম। ওকে, আশা করি এতটুকু আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার, তাই তো? আচ্ছা, এই যে ঘন বস্তুটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। পর্দা মানে এই যে বাইরের যে আবরণ, সেই আবরণটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়ার পর্দা। এখন প্রথম অবস্থায় আমার নিউক্লিয়ার পর্দা আর ক্রোমোজোম সবগুলোই থাকবে, কিন্তু শেষের দিকে যাওয়ার পর এই নিউক্লিওলাস মানে এই যে গোল ঘন যে বস্তুটা, গোল, হ্যাঁ, এইটা প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে যাবে। ক্রোমোজোমগুলো দেখো, ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন করছে। কি গঠন করছে বলো তো? এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন করছে। কাহিনী কি, যখন এরকম ছেঁড়া বেড়া ছিল, ওগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। ওগুলোকে কি বলা হচ্ছে? ক্রোমোজোম। একটু তাকাও, এগুলোকে বলা হতো তখন ক্রোমোজোম। তবে এগুলোকে যখন এদের মাঝে এরা জোড়া গঠন করলো এবং এদের মাঝে একটা সেন্ট্রোমিয়ার আসলো, এই যে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, এটা নিচেরটা এক জোড়া, উপরেরটা এক জোড়া, এটাকে বলা হয় কি, সেন্ট্রোমিয়ার। মাঝেরটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার, হ্যাঁ। আর এই প্রতি জোড়াকে বলা হয় ক্রোমাটিড। কি বলা হয়?
ক্রোমাটিড। আমি কি বুঝাইতে পারছি? এরকম যখন এলোমেলো ছিল তখন ওই ক্রোমোজোম বলা হতো, কিন্তু যখন এরা এরকম এক্সের মতন গঠন করলো এবং মাঝের এই অংশটা যে জয়েন্ট, সেই জয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টোমিয়ার, আর এই নিচের দিকে ভি এটাকে বলা হয় ক্রোমাটিড, আর উপরের দিকের ভিকেও বলা হয় ক্রোমাটিড। এরা বেসিক্যালি জোড়া টাইপের। ওকে, এখন এটা ছিল কি উদ্ভিদ কোষে। প্রাণী কোষের ক্ষেত্রে কি ছিল? এই যে এইগুলো দেখো, এগুলোকে বলা হয় সেন্ট্রিওল। কি বলা হয়? সেন্ট্রিওল। বাট স্বাভাবিক অবস্থায় এটাকে সেন্ট্রোজোম বলা হতো। কি বলা হতো? সেন্ট্রোজোম। বাট এই ব্যবস্থার শুরুতে তাকে বলা হয়েছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল আবার অ্যাস্টার রশ্মি নাম হয়ে গেছে। এগুলো এই শেষের অংশগুলোই কি হচ্ছে, আলোর মতো যে বিকিরণ দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অ্যাস্টার রশ্মি। বিলুপ্ত প্রায় নিউক্লিওলাস, একই কথা ক্রোমাটিড। দেখো ক্রোমোজোমগুলো কি হয়ে গেছে, ক্রোমাটিড হয়ে গেছে। এখানে সেন্টোমিয়ার, এই যে মাঝের অংশটা হলো সেন্ট্রোমিয়ার, ওই যেটা আমি আর্ট করে দিচ্ছি এটা আমরা দেখব। এখন আমরা চলে যাই বইয়ের লাইনে। একটু তাকাও, বলছে কি 1 নাম্বার বলছে হলো কোষের নিউক্লিয়াসের আকার বড় হয়। হ্যাঁ, এই কথা সত্য। নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। হ্যাঁ, এটা আমরা জানি। আঁকাবাঁকা সুতার মতো অংশটা কি ছিল আমাদের? ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং এগুলো সেন্টোমিয়ার নামক একটা বিন্দুতে যুক্ত থাকে। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? দেখো আমার যে প্রথম ছবিটা ছিল, এখানে তাকাও, এরকম এলোমেলো ছিল সুতার মতো, কিন্তু যখন তারা জোড়া গঠন করলো, মাঝেরটা হলো সেন্ট্রোমিয়ার আর এই সবগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিড। এই দুটি একসাথে কি ক্রোমাটিড গঠন করেছে। আশা করি আমাদের প্রোফেজ মোটামুটিভাবে আমাদের কাছে ক্লিয়ার। এরপর রয়েছে প্রোমেটাফেজ। এটি হলো স্বল্প স্থায়ী, মানে খুব অল্প একটু ধাপ। এখানে নিউক্লিয়ার পর্দা মানে বাইরের দিকে যে আবরণ এবং নিউক্লিওলাস ওই ঘনবস্তু, এই দুটো বিলুপ্তি ঘটে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন এই যে এইখানে দেখো, এই যে জেলখানা শিকের মতন, এই যে এই পুরো জিনিসটা যেটা খুব খুব ঘরের মতো দেখা যাচ্ছে, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। কী নাম বলছি বলো? স্পিন্ডল যন্ত্র। এর উপরের এইটা আর নিচের এই কোনা বাড়িগুলোকে বলা হচ্ছে মেরু। কোনা বাড়িগুলোকে কি বলা হয়? মেরু। মাছ দেখছো না তোমরা? মাছ দেখছো না? মাছ এরকম হয় না? মনে করো হলো মাছের লেজা, এটা মনে করো একটা মাছ। ওকে, এখন এই মাছটা একটা জিনিস খেয়াল করো, এই যে এটা হলো আগা, এটা যদি আমি ফিসা ধরি, এটা যদি আগা এবং এটারে যদি আমি ফিসা ধরি, তাহলে দেখো তো এরকম একটা আকৃতি আমি পাই না? এই যে এরকম, মানে এই জায়গা থেকে এই যা পর্যন্ত আকৃতিকে বলা হয় মাকু আকৃতি। কেমন আকৃতি বলা হয় বলো? মাকু আকৃতি। মনে রাখবে কি বলছি বলো? মাকু আকৃতি। সো এখানে ক্রোমোজোমগুলো রয়েছে, লুপ্তপ্রায় নিউক্লিয়াস রয়েছে, লুপ্তপ্রায় নিউক্লিয়াস পর্দা রয়েছে, এটা আমরা জানি, এই দুটো লুপ্ত হবে। আর এখানে রয়েছে সেন্ট্রিওল, অ্যাস্টার রশ্মি। সেন্ট্রিওল যে আলো বিচ্ছন্ন করে সেটা হলো অ্যাস্টার রশ্মি। তো স্পিন্ডল যন্ত্রের নতুন একটা টপিক এখানে আসলো। দেখো 2 নম্বরে বলছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব। তন্তু কি? দেখো এইরকম যে খোপ খোপ যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মনে করো জড়ো হয়েছে। আরে ঝামেলা, এই যে এরকম যেই নির্দিষ্ট বিন্দুগুলো রয়েছে, সো এই পুঁতিটাকে বলা হচ্ছে তন্তু। পুঁতিটাকে কি বলা হচ্ছে? তন্তু। এখন তাকাও, সেটা হলো কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো মাকু আকৃতির ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। পুরোটার যন্ত্রটার নাম কি? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগ মানে কি? মানে এই মাঝের অংশটা যেটা পেট মোটা, এই অংশটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে মাছের মতো মাঝের যে পেট মোটা অঞ্চল সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। প্রাণীকোষে, এই যে প্রাণীকোষ, হ্যাঁ, এই প্রাণীকোষটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু আমার অ্যারোটাকে খেয়াল করে, এটা হলো কি? প্রাণীকোষ। এই প্রাণীকোষে কি বলছে দেখো, প্রাণীকোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টারের আবির্ভাব ঘটে। এই যে সেন্ট্রিওল থেকে এই যে এরকম আলোর মতন কি অ্যাস্টার রে বের হয়, এর নাম কি? অ্যাস্টার রে। কি নাম? অ্যাস্টার রে। আশা করি ক্লিয়ার। সেন্ট্রিওল থেকে। এবং কোষের দুটি বিপরীত মেরুতে পৌঁছে স্পিন্ডল যন্ত্র গঠন করে। তন্তুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে স্পিন্ডল
যন্ত্র গঠন করে। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। স্পিন্ডল যন্ত্রের প্রতিটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়, প্রতিটাকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেমন ধরো এই তন্তুটা কিন্তু ফাঁকা, এই যে এই তন্তুটা, আবার এই শেষের তন্তুটা ফাঁকা, শেষের এই দিকের তন্তুটা ফাঁকা, মানে ওখানে কোনো কি নাই, সেন্ট্রোমিয়ার যুক্ত নাই। সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমের ক্রোমাটিডের যে মাঝের বিন্দু সেন্ট্রোমিয়ার ছিল না, ওই সেন্ট্রোমিয়ার কিন্তু যুক্ত নাই। সো এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তাদেরকে বলা হয় ট্রাকশনাল ফাইবার অথবা আকর্ষণ তন্তু। কি বলা হয় তাদেরকে? ট্রাকশনাল ফাইবার। মানে সে ট্রাকশন করে, অ্যাট্রাকশন করে রাখে। কি করে রাখে? অ্যাট্রাকশন করে রাখে, তাকে বলে ট্রাকশনাল ফাইবার। তাহলে আমার প্রোফেজ আর প্রোমেটাফেজ ক্লিয়ার। দেখো প্রোফেজ আর প্রোমেটাফেজে বেসিক্যালি নিউক্লিওলাস আর নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি ঘটে, দুইটা মিলায়। প্রথমে কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার গঠন করে, হ্যাঁ, ক্রোমোজোম ক্রোমাটিড হয়, এখানে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে বের হয়। কোথায়? প্রোমেটাফেজে যেই মহান কাজটা ঘটে, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে, এবং স্পিন্ডল যন্ত্রকে কেন্দ্র করে একটু হাউকাউ করলেই হয়ে যাবে। আশা করি এই ব্যাপারগুলো এখন আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ম্যাটাফেজকে আমি বলি মোটাফেজ। দেখো এর মাছটা একবারই তীক্ষ্ণ ডায়মন্ডের মতো হয়ে গেছে, মাছটা মোটা। এরও দেখো মাছটা সব থেকে মোটা, এবং ক্রোমাটিডগুলো মাঝে এসে কি নাচানাচি শুরু করে দিয়েছে, বা মাঝে এসে উপস্থিত হয়েছে। সো এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো মোটা দেখা। হ্যাঁ, কথা সত্য। এই যে ক্রোমোজোমগুলো দেখছো, ক্রোমোজোম কেন বলছে? ক্রোমাটিড জোড়া একসাথে হয়ে ক্রোমোজোম বলতেছে। ওকে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল মানে মাঝখান। সো মাঝখান, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে আসে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত তন্তুগুলো কি হয়? আটকে থাকে। মানে ওই তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের সাথে কী হয়? আটকে থাকে। আশা করি যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে তন্তুর সাথে আটকে আছে বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল যন্ত্র তো আমরা জানি। ক্রোমোজোম, ওই পুরো সেটটাকে ক্রোমোজোম বলা হচ্ছে। এরপর কি রয়েছে? মেরু অঞ্চল, তো আমরা বুঝি। ওকে, এই হলো ক্রোমাটিড দ্বয়। এই যে এখানে কি বলছে? ক্রোমাটিড দ্বয় বলছে এরা। ওকে, আশা করি আমাদের এতটুকু মোটামুটিভাবে ক্লিয়ার। এখন আমরা চলে যাব অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপ কি? আমি সবগুলো তোমাকে রিক্যাপ করে দেবো, চিন্তার কারণ নাই। অ্যানাফেজ ধাপে কি হয়? অ্যানাফেজকে আমি বলবো গতি পর্যায়। কি পর্যায়? গতি পর্যায়। সো গতি পর্যায়ে কী হবে? সেন্ট্রোমিয়ারগুলো দুই ভাগে বিভক্ত হবে। এক্স ছিল না, এই যে এক্সের এখান থেকে উপরের দিকে একটা অংশ চলে যাবে, আর একটা অংশ নিচের দিকে চলে যাবে। সো এই যে এখানে মাঝে ছিল, মনে করে এরকম এক্সটা মাঝে ছিল, এই অংশটা নিচের দিকে চলে আসছে, আর এই অংশটা উপরের দিকে চলে গেছে। তো প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। খুবই ভালো কথা, দুই ভাগে বিভক্ত হয়, এবং প্রতিটি ক্রোমাটিডের একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। খুবই ভালো কথা। এবং এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমাটিড বলা হয়। মানে এই যে এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমাটিড, এটাকে বলা হচ্ছে আপত্য ক্রোমা। এই যে লিখে দিছে, দেখছো, এটা হলো আপত্য ক্রোমাটিড। প্রতিটাকে বলা হয় আপত্য ক্রোমাটিড। কী কাহিনী ঘটছে? ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়। কই থেকে? যে সেন্ট্রোমিয়ার যে ছিল ওইখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং প্রতিটি ক্রোমাটিডকে বলা হয় আপত্য ক্রোমোজোম। এবার কি বলা হচ্ছে? আপত্য ক্রোমাটিড না, কিন্তু আপত্য ক্রোমোজোম বলা হচ্ছে। কি বলা হচ্ছে? আপত্য ক্রোমোজোম। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে, মানে কি এগুলো এখন পিছনের দিকে যাচ্ছে, সংকোচনের ফলে আপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুতে, মানে অর্ধেক এই কোণায় আসে, এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে এসে অগ্রসর হতে থাকে। এবং এ সময়ে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ইংরেজি বর্ণমালার ভি, এল, জে, আই আকৃতি দেখায়। যে একটা ভি দেখা যাচ্ছে, মনে করো এটাকে উল্টা এল দেখা যাচ্ছে, এই যে এটাকে এল এর মতো দেখা যাচ্ছে, এরকম আর কি ব্যাপার স্যাপারগুলো এখানে বলছে। এরপর হচ্ছে টেলোফেজ। এখানে কি হয়? টেলোফেজই আমাদের লাস্ট পর্যায়ে, তাই না? টেলোফেজ কি হয়? দেখো, টেলোফেজে ওই নিউক্লিয়াসগুলো আপত্য ক্রোমোজোমগুলো এখানে আসলো, এসে আবার এলো প্যাঁচালো হয়ে গেল। এলো কি হলো? এখানে প্যাঁচালো। এখানে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, এবং দুই দিকে দুটো আপত্য নিউক্লিয়াসের গঠন হয়। কিসের গঠন হয়? দুই দিকে দুটো আপত্য নিউক্লিয়াসের গঠন হয়। বাট এই প্রাণীকোষে আবার এই সেন্ট্রিওলগুলো চলে আসে। সেখানে কি বলছে? দেখো, এখানে বলছে আপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়, এবং ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, মানে কি আবার ফিরে আসে, এবং প্রাণীকোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল আসে। এখানে একটা সেন্ট্রিওল আসে, আর এখানে একটা সেন্ট্রিওল আসে। এই ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে। আগে কেমন ছিল? খাটো ও মোটা। কোথায়? মেটাফেজে কিন্তু খাটো ও মোটা ছিল, ওখান থেকে সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের জট পাকায়।
মানে সাজা গোছা চুল যেমন জট পাকায় ওরকম তারা জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি আবদ্ধ নিউক্লিয়াস গঠন করে এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। কার সমাপ্তি ঘটলো? ক্যারিওকাইনেসিস। তাহলে কে বাকি থাকলো? ক্যারিওকাইনেসিস পরে কে আছে? সাইটোকাইনেসিস। তাহলে বাকি থাকলো কে? সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস আমি যদি এক লাইনে বা ছোট্ট সাম আপ করি, একটু তোমরা আমাকে সহযোগিতা করবে। সেটা হলো, দেখো আমরা কি পড়লাম প্রথমে? ক্যারিওকাইনেসিস। এই হলো ক্যারিও, খাতা কলম নিয়ে লিখো, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা আমরা কয়টা ভাগে ভাগ করছে বইয়ে? 5টা ভাগে। একটার নাম হলো প্রোফেজ, আমি শর্টকাটে লিখলাম। 2 নম্বরে হলো প্রোমেটাফেজ, 3 নম্বরে হলো মেটাফেজ, 4 নম্বরে হলো অ্যানাফেজ, আর 5 নম্বরে হলো টেলোফেজ। সো প্রোফেজে কি? নিউক্লিয়ার রেটিকুলামের বিলুপ্তি ঘটে। এক কথায় সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোম ক্রোমাটিড গঠন করে এবং এর সাথে কি হয়? এর সাথে হলো বিলুপ্তি শুরু হয়। ওকে, এই হলো কাহিনী। এরপর প্রোমেটাফেজে কি ঘটছিল একটু মনে করো। প্রোমেটাফেজে বিষুবীয় অঞ্চল, তারপর হলো কি স্পিন্ডল যন্ত্র, এই যে স্পিন্ডল যন্ত্র নিয়ে ব্যাপার স্যাপার সেখানে শুরু হয়। মানে বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, তারপর হলো এখানে আবার ওই সেন্ট্রিওলগুলো দুই দিকে যায়। প্রাণী কোষের ক্ষেত্রে যে সেন্ট্রিওল, সেগুলো কি সেন্ট্রিওল। তারপরে যে অ্যাস্টার রে, কি বলছি? অ্যাস্টার রে, এই ব্যাপারগুলো অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে। এরপরে মেটাফেজ হলো মোটাফেজ। এই মোটাফেজে কি হয়? মাঝে আসে, তাই না? এবং মাঝে আসার পাশাপাশি কি ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো খাটো মোটা দেখা যায় না? কেমন হয়? খাটো ও মোটা দেখা যায়। এগুলো সুন্দর করে এই পয়েন্টগুলো মাথায় রেখে মুখস্থ করবেন। এরপর অ্যানাফেজে কি ঘটনা ঘটে? অ্যানাফেজে হলো এটা গতি পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা করে। মানে কি? বিপরীত মেরুমুখী হয়ে বিপরীত মেরুমুখী যাত্রা শুরু করে এবং যাত্রার সময় এরা VL, তারপর হলো জে, আরে যে কি লিখতেছি আমি, VLJI এরকম আকৃতি ধারণ করে। এই কথাগুলো লিখতে হবে। টেলোফেজে কি হয়? টেলোফেজে এই প্রোফেজের উল্টা কাহিনী ঘটে। ওখানে বিলুপ্তি ঘটছিল নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের, এখানে তারা আবার ফিরে আসে এবং তার সাথে এই ক্রোমাটিডগুলো জট পাখায়। কারা? ক্রোমাটিডগুলো, বা আপত্য ক্রোমোজোমগুলো জট পাকায়। এই যে আপত্য ক্রোমোজোম কি করে? এখানে আবার আপত্য ক্রোমোজোম বানাইছে, কথাটা মাথায় রাখবা। আপত্য ক্রোমোজোম হয়েছে। আপত্য ক্রোমোজোম জট পাকিয়ে নিউক্লিয়াস বানায়। কি করে? নিউক্লিয়াস রেটিকুলাম, অথবা আমরা বলতে পারি এরা হলো গিয়ে ক্রোমোজোম গঠন করে বা সুতার মতো জট পাকায়। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এবং এর মাধ্যমে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আশা করি এই ব্যাপারগুলো আমরা এক্সপ্লেন করে লিখতে সক্ষম হব। ওকে, সো এইটা ছিল এখানকার কথা। এখন টেলোফেজে কি ঘটনা ঘটে? টেলোফেজের ঘটনা তো আমরা বুঝলাম, সেন্ট্রিওল দুই দিকে চলে যায়, দুইটা ওখানে আপত্ত নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এরপর হচ্ছে সাইটোকাইনেসিস, এটাই মোটামুটি লাস্ট টপিক। সাইটোকাইনেসিস কি রয়েছে? নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনেসিসও শুরু হয়ে যায়। সো কাহিনী কি? প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চল তল মানে মনে করো এটা কোষ ছিল, এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস, তাই না? এই মাঝের যে অংশটা, এই মাঝের তলটাকে বলা হচ্ছে বিষুবীয় অঞ্চলের তল। এই মাঝের তলে এই বিষুবীয় অঞ্চলের তল কোথায় গেল? সো বিষুবীয় তলে মানে মাঝতলে এন্ডোপ্লাজমিক জালিকার, এই কথাটা মাথায় রাখবা। কার? এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কি গঠন করে?
কোষ প্লেট গঠন করে এবং কোষ প্লেটের পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। এটা কোথায়? এটা উদ্ভিদ কোষে। হ্যাঁ, এভাবে একটি মাতৃকোষ থেকে দুটি আপাত্ত কোষের সৃষ্টি হয়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কী ঘটনা ঘটে? নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথেই কোষের মাঝে একটি কোষ পর্দার, এই যে কোষ পর্দা উভয় পাশ থেকে, এই যে এই পাশে একটা দেখো, ভালো করে দেখো, এদিকে একটা খাঁজের সৃষ্টি করে, এদিকে একটা খাঁজের সৃষ্টি করে, উভয় দিক থেকে খাঁজের সৃষ্টি হয় এবং কোষ পর্দার এই খাঁজ ক্রমশ কী হয়? ক্রমশ ভিতরের দিকে গিয়ে, এই যে ভিতরের দিকে নিরক্ষতল মানে মাঝের যেই ক্ষুদ্রতম তল, এই নিরক্ষতল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি আবদ্ধ কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম যে উদ্ভিদ কোষের কোষ প্লেট, এই যে কোষ প্লেট গঠিত হয়, বাট প্রাণী কোষে ক্লিভেজ অথবা কি লেখা? ফারোইং, ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এটা মাথায় রাখতে হবে যে উদ্ভিদ কোষে কোষ প্লেটের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, আর প্রাণী কোষে ক্লিভেজ অথবা ফারোইং পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আশা করি এই টপিকটা এখন আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। মিওসিস কী বলছে দেখো, আমরা মিওসিস টপিকটাকে হাত দেইনি। আজকে আমরা পুরো মিওসিস টপিকটাকে ভালো করে পোস্টমর্টেম করব। বলা হয়েছে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। তো এটা আমরা আগের বারও জেনেছিলাম কি, সেটা জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে। এখন প্রশ্ন, কি এই মিওসিস? মিওসিস এমন এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি যেখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভক্ত হয়। কয়বার বিভক্ত হয়? দুইবার বিভক্ত হয়। এবং ক্রোমোজোম বিভাজন ঘটে মাত্র একবার। তাহলে নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? দুইবার। এবং ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। যেহেতু ক্রোমোজোমের বিভাজন একবার ঘটলো, ফলে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন প্রশ্ন, ভাইয়া এই জায়গাটা তো আমরা বুঝি নাই। আমি জানি তোরা বুঝোস নাই। এই জায়গাটা আপাতত মুখস্থ কর, একটু পরে নিচে যায় আমরা বুঝবো কিভাবে কি কাজটা হয়েছে। কি বলছি বলো? মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তার মানে মাতৃকোষে যদি কত 46টি ক্রোমোজোম থাকে, আপত্য কোষে কতটি হবে? 23টি ক্রোমোজোম হবে। কয়টি ক্রোমোজোম হবে? 23টি করে হবে। এরকম কিছু বোঝাচ্ছে, তাই তো? আমরা ইন ডেপথ দেখতে যাচ্ছি। এ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কী ধরনের বিভাজন বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। জনন মাতৃকোষ থেকে পুংগ স্ত্রী গ্যামেট উৎপন্ন হওয়ার সময় এ ধরনের বিভাজন ঘটে। আশা করি এতটুকু আমরা মেমোরাইজ করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল থিমে। সেই মূল থিম কি সেটা একটু আমরা দেখি। আসো, আমাদেরকে বলছে মিওসিস। তো এখন প্রশ্ন, মিওসিস কেন ঘটে? এই প্রশ্নের উত্তর চাচ্ছে। তার আগে আমি জানতে চাচ্ছি মিওসিস কোথায় ঘটে। কি জানতে চাচ্ছি বলো? মিওসিস কোথায় ঘটে আর মিওসিসের বৈশিষ্ট্য কী? মিওসিসের বৈশিষ্ট্যটা আগে আমরা দেখি। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, ডিপ্লয়েড জীবের কোথায়? জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। তাহলে ডিপ্লয়েড জীবের কোথায় ঘটে? জনন মাতৃকোষে। আর হ্যাপ্লয়েড জীবের কোথায় ঘটে? জাইগোটে ঘটে। এখন প্রশ্ন, ভাইয়া ডিপ্লয়েড কি আর হ্যাপ্লয়েড কি? জাইগোট ফাইগোটে পড়ে যায় নাকি? সো এ ধরনের কোষ বিভাজনে একটি থেকে 4টি কোষের সৃষ্টি হয়। খুবই ভালো কথা। ক্রোমোজোম বিভক্ত হয় একবার আর নিউক্লিয়াস বিভক্ত হয় পরপর দুইবার। তো সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটাকে আমরা আগের প্যারাতেই জেনেছিলাম। তবে এই যে 2 নাম্বারটা, এ ধরনের বিভাজনে একটি কোষে 4টি কোষের সৃষ্টি হয়, এটা আমরা এইমাত্র জানলাম। এবং ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, এই কথাটা একটু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। কি বলছে বলো? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয়। ডিপ্লয়েড বলতে 2n বোঝায় আর হ্যাপ্লয়েড বলতে n বোঝায়। এখন প্রশ্ন, n কি আর 2n কি? মনে করো তোমার হাত আছে কয়টা? তোমার হাত আছে 1 জোড়া। এখন যদি এমন একটা প্রজাতির কথা চিন্তা করি যাদের একটি করে হাত হয়, মনে করো একটি করে হাত হয় বা সবারই, তো তখন আমি তাকে যদি n ধরি, কি বলি? n ধরি, এবং
আরেক প্রজন্ম রয়েছে, মানে আরেকটু উন্নত প্রজাতি রয়েছে যাদের 2টি করে হাত হয়। কয়টি করে হাত হয়? 2টি করে হাত হয়, তখন তাদেরকে আমি বলতেছি 2n। আবার দেখো তো, এর 2টা হাত একসাথে মিলে অর্থাৎ n প্লাস n মিলিত হলে কি 2n হয়ে যাবে না? তার মানে কি ছিল nn, মানে হ্যাপ্লয়েড এরা যদি কোনো কারণে মিলন ঘটে বা একসাথে করা হয় তখন সেটা হয়ে যাবে 2n, অর্থাৎ ডিপ্লয়েড হয়ে যাবে। মানে ওদের একটা করে হাত ছিল বা দুজন একসাথে মেলার পরে 2টা হাত একসাথে হয়ে গেছে, তখন তারা কি হয়ে গেছে? 2n অবস্থায় পৌঁছে গেছে। এখন একটু ইমাজিন করো এই ব্যাপারটা, যদি আবার অকওয়ার্ড শোনাচ্ছে, বাট একটু বোঝার জন্য তোমরা সহযোগিতা করো। মনে করো কারো n সংখ্যক ক্রোমোজোম ছিল, কারো n সংখ্যক ক্রোমোজোম ছিল। এখন এই 2টা কোষের যখন, মানে 2টা জীবের এই কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার যখন মিলন ঘটলো, তখন 2n সংখ্যক কি হয়ে গেল? কোষে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল। দেখো তো, ওর বাবা এবং মায়ের ছিল n সংখ্যক করি, বাট বাচ্চার 2n হলে কি সমস্যা? কি সমস্যা না? বিপুল সমস্যা। যে ভাই বাপের ছিল 2টা চোখ, মায়েরও 2টা চোখ, এখন তার দ্বিগুণ, মানে ছেলের কি 4টা চোখ হবে? ছেলের 4টা চোখ হলে তারপর ছেলে আর ছেলের বউয়ের মিলায় যে নাতিটা হবে, সেটার কি 4 দুগুণ 8টা হলে কেমন হবে? আবার 8 দুগুণ 16টা চোখ হবে। কি বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে, তাই না? তো এই ভারসাম্য রক্ষার জন্য একে কি করা হয়? এটা এই ক্রোমোজোম সংখ্যাটা একবার বিভক্ত হয়ে এটাকে আবার n বানায় ফেলে। কি বানায় ফেলে? n বানায় ফেলে। সো এই nটাকে বলা হয় হলো হ্যাপ্লয়েড, আর 2n অবস্থাকে বলা হয় হলো ডিপ্লয়েড অবস্থা। কি বলছি বলো? n অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড অবস্থা। কি বলা হয়? হ্যাপ্লয়েড। আর অপরদিকে 2n কে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। এটা কি অবস্থা? আসলে এটা কোষের ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড। ওকে, সো এটা একটু আমি তোমাদেরকে বইয়ের টপিক থেকে দেখাতে চাচ্ছি। আমাদের বইয়েও একটু ধারণা দেওয়া আছে, আসো একটু আমরা দেখি কি বলছে, একটু তাকাও। আমাদেরকে বলছে তাহলে মিওসিস কোথায় ঘটে? এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতেছি? মিওসিস কোথায় ঘটে এটা পরে আসি, একটু উপরে যাই আগে। আগের পৃষ্ঠা, এর আগের পৃষ্ঠা, সেটা হলো এই হলো এইখানে, এই যেখান থেকে, অর্থাৎ পার্ট 5 ও 6। তো অধ্যায়ের শুরুতে এটা লাগবে না। মাইটোসিস কোষ বিভাজনে আপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে না, তার মানে 2 নম্বর বিভাজন, যেটা দেহ কোষে হয়। কিন্তু বৃদ্ধি ও অযৌনজনের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। কিসের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য? বৃদ্ধি ও অযৌনজনের জন্য। কিন্তু যখন আমি যৌনজনন ঘটাবো, যৌনজনন মানে কি? যেখানে পুং ও স্ত্রী জনন কোষের মিলন ঘটবে। যদি মিলন ঘটার প্রয়োজন পড়ে, যদি ক্রোমোজোম জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এখন প্রশ্ন, এই জাইগোটটা কি? জাইগোট হলো, মনে করো এই পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ যদি মিলিত হয়ে যে বড় কোষটা হইলো, মনে করো এর কাছে ছিল 2n, এরও কাছে ছিল 2n, 2n না দেই, হ্যাঁ 2n ছিল, এখন মিলিত হয়ে কত? 4n হয়ে গেল না? এই 4n হয়ে যাওয়াটাকে আমরা বলতেছি হলো জাইগোট। কি বলছি? জাইগোট। এই মিলিত, মানে এই পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে নতুন জনন কোষটার উৎপন্ন হলো, তাকে আমরা বলতেছি কি? এই জনন কোষটা মিলিত হয়ে যে অবস্থা হয়, সেই অবস্থার নাম হলো জাইগোট অবস্থা। তো জাইগোট অবস্থায় ঝামেলাটা কোথায়? ঝামেলা হলো ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, বাট এখানে তো এখন হয়ে গেছে 4n। এই 4n হয়ে গেছে মানে কি? 4nকে আমি এভাবে লিখতে পারি না, 2 গুণন 2n, মানে এই 2n এর দ্বিগুণ হয়ে গেছে। 2n অবস্থার কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। সেজন্য এই লাইনটা বলছে, দেখো যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে, দেহকোষ মানে কি? মনে করো দেহকোষে ছিল আমার 2n করে সমান, তখন জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে না? লাইনটা আবার বলি, শোনো। জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা, এই পুঙ্গ স্ত্রীর তো জনন কোষ, বাট দেহকোষেও আমার কি ছিল? দেহকোষেও আমার 2n করে ছিল। এখন ঝামেলা হইলো, এখন নতুন যে জাইগোটটা পাইছি, এই হালার জাইগোটটা হইলো দেহকোষের দ্বিগুণ হয়ে গেছে। জাইগোট থেকে তো ধীরে ধীরে দেহটা গঠন হবে। বুঝাইতে পারছি? মিলিত হয়েছে প্রথম যেই কোষ, সেটা হলো জাইগোট। ওই জাইগোটটাই বিভাজিত হয়ে 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 একটা পূর্ণাঙ্গ বিশাল দেহী জীবের গঠন করে। লজিক বুঝছো এবার তোমরা? সো এই জাইগোট কোষের জীবটি ক্রোমোজোম, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হয় জাইগোট কোষের ক্রোমোজোম, মাথায় রাখো, জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা লাগায় দাও সাথে। তো জাইগোট কোষের ক্রোমোজোম সংখ্যা আর দেহকোষের ক্রোমোজোম সংখ্যার কত গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। কে কার মানে এই লেটার মানে হলো জাইগোট
এর ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা, এর ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। কার দ্বিগুণ হয়েছে? দেহকোষের ক্রোমোজোম সংখ্যা, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা। ডট ডট দিয়ে দিলাম, তোমরা একটু বুঝালো। ওকে, এখন এই ঝামেলার জন্য তখন কি হয়ে যাবে? তখন বিপুল পরিবর্তন হবে সন্তানদের দেহের মধ্যে। সো এই ঝামেলা হ্রাস করার জন্য বা এই ঝামেলা মিটানোর জন্য, কি বলছি বলো, এই ঝামেলা হ্রাস করার জন্য অথবা এই ঝামেলাটাকে না বাড়ার জন্য মিওসিস কোষ বিভাজনের জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক করে দেয়। মাতৃকোষ মানে কি? দেখ, এরা মাতৃকোষ না, আলটিমেটলি এই যে 2n এটা বাপের, এই 2n এটা মনে কর মায়ের। এখান থেকে একটা n আসে, বাপের কিছু বৈশিষ্ট্য, মায়ের কিছু বৈশিষ্ট্য n আসে, মিল্লা হয় হলো 2n। আলটিমেটলি এদের ক্রোমোজোম সংখ্যা কি থাকলো? ধ্রুব থাকলো। বাপেরও কিছু বৈশিষ্ট্য আসলো, মায়েরও কিছু বৈশিষ্ট্য আসলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সংখ্যার সমান, মানে জাইগোটের যে ক্রোমোজোম সংখ্যা সেইটা কার সমান থাকলো? দেহকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকলো। সেই জন্য এখানে এই লাইনটা বলছে যে মিওসিস কোষ বিভাজনে, এই যে মিওসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, মাতৃকোষ মানে কি? দুইটা, পিতা কোষ আর মাতা কোষ, দুইটাকে মিলায় মানে দুইটাই আলাদা আলাদাভাবে মাতৃকোষ। সো মাতৃকোষ মানে শুধু মা না, মানে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ দুইটাই কিন্তু মানে মাতৃকোষের কাজ করতেছে। তো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কী হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা কি হয়? প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা থেকে প্রশ্ন হবেই যে দুটি ক্রোমোজোম একত্রিত হয়ে, এখন দেখ এই এন আর এই এন মিলিত হয়ে যে জাইগোটটা হলো, জাইগোট এবার 2n হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। সো এই দুটি জনন কোষ একত্রিত হয়ে, কোন দুটি জনন কোষ? যেই জনন কোষ অর্ধেক হয়ে গেছে, মানে ছিল তো আগে 2n, ওটা অর্ধেক হয়ে যাওয়ার কারণে সেটা এবার হয়ে গেছে n। তো n যেহেতু দুইটা আছে, তার দুইটা একসাথে মিললে আবার কি হয়ে গেছে? 2n হয়ে গেছে না? সো একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তাকে ক্রোমোজোম সংখ্যা, যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এখন এই এনের মান কোনো কোনো প্রজাতির জন্য 23 হয়, কোনো কোনো প্রজাতির জন্য 26 হয়, কোনো কোনো প্রজাতির জন্য 23 জোড়া হয়। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম সেট থাকে, সেট মানে জোড়া, ওকে, ক্রোমোজোম জোড়া থাকে। সো এতে করে নির্দিষ্ট প্রজাতির সক্রিয়তা কি থাকে বা ক্রোমোজোম সংখ্যা ধ্রুবতা বজায় থাকে। আশা করি এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি ক্লিয়ার। তবে এখানে একটা আবার হাউকাও লাগবে, হাউকাও হলে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড নিয়ে। সো এই যে জনন কোষ সৃষ্টি মানে কি? জাইগোটের সৃষ্টি, সোজা আলাপ। জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যা যে অবস্থায় থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? ওই যে যখন 2n থেকে বাপে একটা দেয়, আবার মায়ে 2n থেকে মায়ে একটা দেয়, গরু ছাগল ধইরা নেই, মনে কর বলদ আর গাই। সো বলদ থেকে একটা এন আইছে এবং গাই থেকে একটা এন আইছে, মিল্লা যেটা তৈরি হয়েছে সেটাও গরুই, মানে গরু বা গাই যে কোনো কিছু একটা হবে। সে গরুটারও কত থাকবে? 2nই থাকবে। আর এর চোখ দুইটা ছিল, আরও চোখ দুইটা ছিল, এমনি মনে রাখ। বাপে একটা চোখ দিয়ে দিল, মায়ের মতো একটা চোখ পাইছে, মিল্লা মানে যেটা ছাওয়াল গরু হয়েছে বা শিশু গরু হয়েছে, শিশু গরুরও কি হয়েছে? ওই দুইটা চোখই হয়েছে। ওকে, এন অবস্থাকে বলা হয় হ্যাপ্লয়েড অবস্থা, আর 2n অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। আবার যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, যে দুটো হ্যাপ্লয়েড কোষ মিলিত হয় 2n হয়েছে না, এই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড অবস্থা। আশা করি বুঝছেন। এই যে দেখেন 2n, এটা মনে করেন পুংজনন কোষ, এটা মনে করেন হলো কি স্ত্রী জনন কোষ। এখন পুংজনন কোষ থেকে একটা আসলো, স্ত্রী জনন কোষ থেকে একটা আসলো, এটা হলো ডিম্বাণু ও এটা হবে স্ত্রী। ভুল বলছি, এটা হবে কি স্ত্রী আর এটা হবে হলো পুংজনন কোষ। এখন স্ত্রী জনন কোষ থেকে মিওসিস ঘটে একটা ডিম্বাণু আসলো, আর পুংজনন কোষ থেকে একটি কি মিওসিস ঘটায় যে জনন কোষ আসলো, ওর নাম হলো শুক্রাণু। এই দুটা মিল্লা নিষেক ঘটে, এই দুটা মিল্লা কি ঘটে? নিষেক ঘটে একসাথে, মানে মিলনকে নিষেক বলে। নিষেক কাকে বলে? ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন কি বলা হয়? নিষেক প্রক্রিয়া বলা হয়। এই নিষেকের ফলে যেই নতুন কোষটা হয়, এই কোষের নাম হলো কি? জাইগোট। এই নতুন কোষটার নাম কি? জাইগোট। অবশ্যই এই ক্ষেত্রে কি হয়? একটু বংশ পরম্পরায় কিছু বৈশিষ্ট্য
এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে সঞ্চারিত হয়। সো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, এই জাইগোটের জন্য এত কিছু। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। ওকে, এখন একটা কাহিনী, সেটা হলো মিওসিস কোথায় ঘটে। মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট কোষের সময় জনন মাতৃকোষে ঘটে। এই লাইনটা মুখস্থ। এটা কি ছিল? মনে করো প্রাণীর জন্য, মানে উন্নত শ্রেণীর উদ্ভিদের জন্য। এবার সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ের মধ্যে এটাও ঘটে। আবার উন্নত প্রাণীদেহের শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। তাহলে তিনটা বলছে। কি কি বলছে? একটা হলো ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট কোষ সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়ে ঘটে। পরাগধানী মানে হলো পুং জনন কোষের মতন, যেখানে পুং জনন কোষটা থাকে, আর গর্ভাশয় যেখানে স্ত্রী জনন কোষ থাকে। এটা উদ্ভিদের ক্ষেত্রে। সপুষ্পক উদ্ভিদ মানে যেই উদ্ভিদের ফুল হয়, যে উদ্ভিদের কি হয়, ফুল এবং ফল দুইটা হয়, সেটা হলো সপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, যাদের পুষ্প আছে, আমরা যদি পুষ্পে জানি ওই যে 5টা অংশ, তার মধ্যে একটা ছিল না গর্ভাশয়, তারপর হলো পরাগধানী, এইসবই আর কি। এরপরে হচ্ছে উন্নত প্রাণীর মধ্যে শুক্রাশয়, যেটা পুরুষদের থাকে, এবং ডিম্বাশয়, যেটা মহিলাদের থাকে। এদের মধ্যে কি হয়? এদের মধ্যে মিওসিস ঘটে। তো হ্যাপ্লয়েড জীবের জাইগোট মিওসিস, জাইগোটে কি ঘটে? মিওসিস ঘটে। হ্যাপ্লয়েড জীব মানে যাদের এন সংখ্যক করে রয়েছে, তাদেরও জাইগোটে কি ঘটে? মিওসিস ঘটে। ওই যে এন হাফ এন মিললে আবার এন হয়। তো ওই ফ্যাতলা আজকে আমি আর না যাই। এরপরে রয়েছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বেসিক্যালি এরা দুইটা ভাগে ভাগ করছে। সো আমি একটা ডায়াগ্রাম বানাইছি, আগে ডায়াগ্রামটা দেখি। দেখো, মিওসিস 2 ধাপে হয়। একটা হলো মিওসিস 1, একটা হলো মিওসিস 2। আমরা জানি একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি আপত্য কোষের সৃষ্টি হয়। সো এই 2n কি? 2n হলো জাইগোট। 2nটা কি? 2n হলো জাইগোট। এই জাইগোট থেকে হাফ হয়, একটা এন আর একটা এন যায় কোথায়? দুইটা কোষ হয়, কেবল হয় মিওসিস 1। পরে প্রতিটা থেকে আবার মিওসিস 2, যেটা মাইটোসিসের অনুরূপ, সেটা ঘটে। মানে এখান থেকে 2টা এন, এখান থেকে 2টা এন। তো টোটাল একটি জাইগোট থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? 4টি কোষের সৃষ্টি হয়। সো এইবার এখানে কি বলছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে বলা হয় মিওসিস 1, দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস 2। প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্ধেক মানে কি? 2n ছিল, অর্ধেক হয়, একটা হয়ে গেছে n, আরেকটা হয়ে গেছে n। সো দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি আপত্য কোষ সৃষ্টি করে। এই যে একজন 2টা কোষ বানাইছে, এই যে একজন 2টা কোষ বানাইছে, এই যে একজন 2টা কোষ বানাইছে। এক্ষেত্রে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। এই যে এইটা আর এটার কথা বলছে, এই মুহূর্তে এটা মাতৃকোষ, এটা হলো আপত্য কোষ। ফলে একটি জনন কোষ 2n থেকে 4টি আপত্য কোষ n এর সৃষ্টি হয়। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। এখানে একটা ছবি রয়েছে, ছবি হলো যে 2n মাতৃকোষ ওঠাই। এখান থেকে প্রথমে মিওসিস 1 ঘটছে, যেটা হ্রাসমূলক বিভাজন। এখানে কি হয়েছে? এটা প্রথম বিভাজন। এখানে কি হয়েছে? n হয়েছে 2টা। পরের একটা n থেকে কয়টা? 2টা করে n বের হয়েছে। এই যে আবার একটা n থেকে 2টা করে n হয়েছে, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিভাজন বা মিওসিস 2। এই যে মিওসিস 2 লেখা। এই মিওসিস 2 এর ক্ষেত্রে কয়টা কোষ হলো? 1 2 3 4, 4টা আপত্য কোষের সৃষ্টি হলো। এটা বেসিক্যালি ডিপ্লয়েড জীবের জাইগোট অবস্থা আমাদেরকে দেখাইছে। জাইগোট অবস্থা। আমি ড্যাম শিওর জাইগোট, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড এলা নিয়ে তোকে মাথায় এমনও ঘুরতেছে। সো প্যারা নাই, এগুলো একটু আরেকবার ভিডিওটা ভালো করে দেখেন, ঠান্ডা মাথায় 2-3 বার দেখেন, আশা করি আপনারা বুঝবেন। ওকে, আমরা চলে আসলাম পার্ট 7 থেকে 9। টপিক কি? টপিক হলো বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ ও আরএনএ এর ভূমিকা। বাবা ও মার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে, তাই না? এটা আমরা সবাই জানি। পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায়, মাথায় রাখো, যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, মানে বাপ মার বৈশিষ্ট্যগুলো ছেলেমেয়েরা পায়, সে প্রক্রিয়াকে বলা হয় বংশগতি। কি বলা হয়? বংশগতি। সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে হলো বংশগত বৈশিষ্ট্য। সেগুলো কি বলে? সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক, তারা কল্পনা করে নিত।
পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা করে দেখিয়েছেন কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়, মানে বাপমা থেকে ছেলে মেয়েতে যায়। সো ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, মানে 1850-এর পর থেকে 1900 শতকের মধ্যে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হলো গ্রেগর জোহান ম্যান্ডেল। তাহলে গ্রেগর জোহান ম্যান্ডেল কি করছে? বংশগতির ধারা সম্বন্ধে প্রথম একটি ধারণা দেন। তো বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কারের তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এই যে ব্যক্তি গ্রেগর জোহান ম্যান্ডেলের উপর ভিত্তি করে। ওকে, এজন্যই গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতির কি বলা হয়? জনক বলা হয়। এখান থেকে প্রশ্ন কি, গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন? অবশ্যই আমরা এখান থেকে এই যা বন্ধু সুন্দর করে মুখস্থ করে লিখে দিব। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। এরপরে এখানে রয়েছে নিউক্লিয়াসের ক্রোমোজোম নিয়ে কথাবার্তা। সো এই টপিকটা একটু আমরা বোঝার চেষ্টা করি। বলছে হলো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তার নাম হলো ক্রোমোজোম। তার মানে আমরা জানতে পারলাম ক্রোমোজোম যেটা কি বংশগত বৈশিষ্ট্য বহন করে, যেটা নিউক্লিয়াসের সুতার মতো পেঁচানো ছিল, তাই না? আমরা দেখেছি কোথায়? প্রোফেজ এ দেখেছিলাম। ওকে, সো ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা ধারণা পাই মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে। খুবই ভালো কথা, সৃষ্ট ক্রোমোজোম থেকে ধারণা পাইছি। তো প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ ছিল। কয়টি অংশ ছিল? দুইটা অংশ। এই যেভাবে যে এক্স আকার ধারণ করলো, তাই না? এক্স এর কয়টা অংশ ছিল? দুইটা অংশ। একটা হলো ক্রোমাটিড, তার মানে এই যে উপরের সুতার মতো অংশ, নিচের সুতার মতো অংশ, এটাকে বলা হচ্ছে কি? ক্রোমাটিড। হ্যাঁ, আর মাঝের এই বিন্দুটাকে কি বলা হচ্ছিল? সেন্ট্রোমিয়ার। কি বলা হচ্ছিল? সেন্ট্রোমিয়ার। আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর দুটি সমান আকৃতির সুতার দৈর্ঘ্য গঠন করে। এদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে, তাই না? সমান আকৃতির যে সুতার দৈর্ঘ্য গঠন করে, তার মানে এইটা হলো পুরোটা একটা ক্রোমাটিড, এই পুরোটা একটা ক্রোমাটিড। বাট বড় হওয়ার পর তোমরা দেখবে উপরেরটা একটা এক সেট ক্রোমাটিড, নিচেরটা হলো এক সেট ক্রোমাটিড। ওকে, এবং ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পরের সাথে যুক্ত থাকে তা হলো সেন্ট্রোমিয়ার। তাহলে আমার কথাটা আমি উইথড্র নিয়ে ফেলি। এই যে এরকম যে আকৃতি ছিল তার মধ্যে এই যে এইটা পেঁচানো যেটা, এই পুরোটা হলো একটা কি? ক্রোমাটিড। আর এই যে এইটা হলো পুরোটা একটা ক্রোমাটিডটা পরস্পর যেখানে মিলিত হয়েছে সেটা হলো বেসিক্যালি কি? সেন্ট্রোমিয়ার। ওকে, তোমাদের বই মোতাবেক। এখন কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্ত্র সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত হয়। কোথায় যুক্ত হয়? স্পিন্ডল তন্ত্র কি ছিল? ওই যে স্পিন্ডল তন্ত্রে যে মাকু আকৃতির ছিল না, এরকম মনে পড়ে? এই যে এরকম ছিল না মাকু আকৃতির মতন, তো এখানে সুতার মতো এরকম লেগে লেগে যে ছিল, তাই না? ওটার কথা বলছে। ওকে, এরপরে এইটুক গেল, মানে এখানে সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড এবং ক্রোমোজোমকে নিয়ে কথাবার্তা বলেছে। ক্লিয়ার? এরপরে আমাদের কাছে কি রয়েছে আসো দেখি। এরপরে আমাদের টপিক হলো নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড আসলে কি? নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের। এটা কোথায় থাকে জানো? নিউক্লিক অ্যাসিড থাকে হলো ক্রোমোজোমে। কোথায় থাকে? ক্রোমোজোমে। এই নিউক্লিক অ্যাসিড যারা অনেক উন্নত প্রাণী তাদের থাকে ডিএনএ, আর যারা অনুন্নত তাদের থাকে আরএনএ। সো নিউক্লিক অ্যাসিড হলো যেটা নিউক্লিয়াসের নিউক্লিওলাসকের আশপাশে যে ক্রোমোজোমগুলো থাকে বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে, এই ক্রোমোজোমের একটা নাম হলো নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলছি বলো? নিউক্লিয়ার রেটিকুলাম। ওকে, এই নিউক্লিয়ার রেটিকুলাম, হ্যাঁ, এখানে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড কি কি? একটা হলো ডিএনএ যার পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, একটা হলো আরএনএ যার পূর্ণরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এরা বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএর গুরুত্ব হলো অপরিসীম। তার মানে এই যে ক্রোমোজোম, বেসিক্যালি এটার নামই হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোম বেসিক্যালি কি দিয়ে গঠিত? ক্রোমোজোমে রয়েছে হয় ডিএনএ, না হলে রয়েছে হলো গিয়া কে?
আরএনএ, হয় রয়েছে ডিএনএ, নাহলে কি রয়েছে আর এন এ। ওকে, এখন সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্য পুরুষানুক্রমে, মানে এক পুরুষ থেকে আরেক পুরুষে, মানে দাদা থেকে বাবা, বাবা থেকে নাতি, নাতি থেকে তার ছেলে, এভাবে হ্যাঁ পুরুষানুক্রমে কি করে বহন করে। তাই 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 কি হয়েছে, তাই এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএর অংশ, যে অংশগুলো থাকে, মানে ডিএনএর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে জিন নামে অভিহিত করা হয়। কি নামে অভিহিত করা হয়? জিন। এই জিন কিন্তু ভূতপরির জিন না। ওকে, কয়েকটা ডিএনএ অণু মিলে একটা জিন গঠন করে, বা জিনোম বলা হয় এটাকে। ওকে, ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। ডিএনএ হলো কি ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেসব ক্ষেত্রে আরএনএ জিন হিসাবে কাজ করে, বা জিনের বৈশিষ্ট্যগুলোকে সে বেসিক্যালি কি করে বহন করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস রয়েছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। টিতে হলো টোবাকো, এমতে মোজাইক, আর ভিতে হলো ভাইরাস। তো তামাক গাছের মোজাইক ভাইরাস হলো, টোবাকো মোজাইক ভাইরাস হলো এক ধরনের কি আরএনএ ভাইরাস। কেমন ভাইরাস? আরএনএ ভাইরাস, যেখানে ডিএনএ থাকে না। তো জীবের একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন নিয়ন্ত্রণ করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তার মানে অনেকগুলো বৈশিষ্ট্য, মনে করো হাতের সাইজ, পায়ের সাইজ, চোখের সাইজ, এই সবগুলো নিয়ন্ত্রণ করতে পারে একাধিক জিন। একটি বৈশিষ্ট্যকে মনে করো, একটি বৈশিষ্ট্য কি একটি বৈশিষ্ট্য মনে করো তোমার উচ্চতা, এই উচ্চতা নিয়ন্ত্রণ করতে পারে কি একাধিক জিন। ওকে, বা একাধিক ডিএনএর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আবার অপরদিকে কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। যেমন মানুষের চোখের রং, চুলের প্রকৃতি বা চুলের রং, এই সবই কি জিন কর্তৃক নিয়ন্ত্রিত। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের কি ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে, তাই একে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। কে অক্ষুণ্ণ রাখে? ক্রোমোজোম জিনকে। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে অন্য বংশ বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে। তাই বাহক হিসেবে কে কাজ করে? ক্রোমোজোম। কাকে নিয়ে যায়? জিনকে। সেজন্য এ কী করে? বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। তাহলে কে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে? সেটা হলো জিন। কার মাধ্যমে? ক্রোমোজোম বাহকের মাধ্যমে। তো মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। কিসের মাধ্যমে? মিওসিস। এ কথাটা মাথায় রাখবা, যেখানেই বংশগতি সেখানেই কে? মিওসিস। সো ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতার থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। কে নিয়ে যায়? ক্রোমোজোম নিয়ে যায়। কাকে নিয়ে যায়? জিনকে নিয়ে যায়। কোথায় থেকে? মাতা পিতার থেকে সন্তান সন্ততিতে। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। কেমন ভিত্তি বলা হয়? ভৌত ভিত্তি বলা হয়। তো সুতরাং আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমের প্রতিটি প্রজাতির সক্রিয়তা মানে বৈশিষ্ট্যগুলা, যেমন সমস্ত মানুষের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম, সমস্ত বানরের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম, সমস্ত ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য ঘাসফড়িংয়ের যে প্রজাতি আছে তাদের বৈশিষ্ট্য মোটামুটিভাবে সেম। এই সক্রিয়তাটা কি করে? বজায় রাখে। তো মানুষের প্রতিটি দেহকোষে, একটু মনোযোগ দাও, মানুষের প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে। কতটি ক্রোমোজোম থাকে? 46টি ক্রোমোজোম থাকে। তো এর মধ্যে জনন কোষ থাকে হলো 1 জোড়া, আর দেহকোষ থাকে হলো বা ভ্রূণ কোষ থাকে হলো কত জোড়া? 22 জোড়া, ইফ আই এম নট রং। সো এই হলো টোটাল অধ্যায়ের টপিক। আশা করি এই টপিকগুলো আমাদের কাছে ক্লিয়ার। সো এর মাধ্যমে আমাদের বুক ডিকোডিং ক্লাসটি কমপ্লিট হয়ে গেল। বাট আমরা সামনেই কি করব? আমরা সামনেই, তোমরা যদি খুব ভালো রেসপন্স দিতে পারো তাহলে আমরা সামনেই গাইডের এমসিকিউ প্র্যাকটিস করব। সেটা লেকচার গাইড, অবশ্যই লেকচার গাইড অথবা পাঞ্জারি গাইডের। তারপর আমরা সিকিউ সলভ করব, তার আগে আমরা এসকিউ সলভ করব, এবং আমরা বৃত্তি পরীক্ষার জন্য এক্সট্রা
হার্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের আজকে বুক ডিকোডিং ক্লাসে চ্যাপ্টার 2 কমপ্লিট হয়ে গেল। সো তাহলে বাকি থাকলো এমসিকিউ, সিকিউ, এসকিউ আর এক্সট্রা হার্ড কোয়েশ্চেন। সো এক্সট্রা হার্ড কোয়েশ্চেন পরে, সো হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে মানে ডিকোডিং সমস্ত ক্লাস শেষ হয়ে গেলে আমরা সবগুলো অধ্যায়ের এমসিকিউ, সিকিউ এবং এসকিউ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।